নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। অবরুদ্ধ এসএসসি ভবন, অবরুদ্ধ মধ্যশিক্ষা পর্ষদের ডিরোজিও ভবন, দুটো ভবনেই রয়েছেন চেয়ারম্যান। এসএসসি ভবনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বসে রয়েছেন, ওদিকে মধ্যশিক্ষা পর্ষদের অফিসে বসে রয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের যিনি চেয়ারম্যান ডক্টর রামানুজ গঙ্গোপাধ্যায়, তিনি বসে রয়েছেন। এসএসসি ভবন অবরুদ্ধ করে দিয়েছেন স্কুল সার্ভিস কমিশনে যারা যোগ্য, যাদের তালিকা আজকে বার করার কথা ছিল সন্ধ্যে 6টার সময়। সেই 6টার সময় যখন তালিকা বেরোয়নি, তারপর 13 জনের একটা ডেলিগেশন টিম তারা ভেতরে ঢুকেছেন। তাদের জানানো হয়েছে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের তরফ থেকে যে আমরা আপাতত যারা প্রথম কাউন্সেলিং, দ্বিতীয় কাউন্সেলিং এবং তৃতীয় কাউন্সেলিং পর্যন্ত যারা পরীক্ষা দিয়েছেন তাদের যোগ্য বলে চিহ্নিত করবে। অর্থাৎ এই তত্ত্বটা কিন্তু আগে আনা হয়নি। এই মুহূর্তে দাঁড়িয়ে যখন আপনাদের কাছে এই প্রতিবেদন তৈরি করছি, তখন আমাদের কাছে যা রিপোর্ট আসছে, আমি সেই রিপোর্টের ভিত্তিতে কয়েকটি তথ্য আপনাদের কাছে পেশ করব। তার আগে বলি পরিস্থিতিটা কি এক্স্যাক্টলি স্কুল সার্ভিস কমিশনের সামনে। আমি একটু ছোট্ট অডিও ক্লিপ আপনাদের শোনাবো। কমিশনের চেয়ারম্যানের সঙ্গে 13 জনের প্রতিনিধি আজকে বৈঠক করতে গেছেন এবং সেখান থেকে বার্তা এসছে যে সমস্ত যারা তথাকথিত যোগ্য তাদের নাম প্রকাশিত হবে না, অর্থাৎ যে কাউন্সেলিং পর্ব নির্দিষ্ট সময়সীমার মধ্যে 1 বছরের মধ্যে। স্কুল সার্ভিস কমিশনের দফতরের সামনে এই দৃশ্য, এই অডিও আপনাদের কাছে শোনালাম যে পরিস্থিতিটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে। প্র্যাকটিক্যালি অবরুদ্ধ এসএসসি ভবন, এবং এসএসসি ভবনে হয়তো শেষ পর্যন্ত তালা লাগিয়ে দেবেন। চেয়ারম্যানকে আজকে সারা রাত ঘেরাও করে রাখবেন, পরিষ্কার বলছেন যদি তালিকাটা তারা না বার করেন। হাজার হাজার যোগ্য শিক্ষক তারা গেছেন। দেখুন, গ্রুপ সি, গ্রুপ ডি যারা চাকরি হারিয়েছেন, যাদের আর স্কুলে যাওয়ার কোনো স্কোপ নেই সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায় অনুযায়ী, ফলত তাঁরা গেছেন কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের অফিসে। আর এরা গেছেন, শিক্ষকরা গেছেন যারা যোগ্য, অযোগ্যরা নয়, যোগ্য যারা গেছেন, মানে আপাতত স্পেসিফাইড চিহ্নিত যারা, যাদের সম্বন্ধে অভিযোগ আসেনি, তাঁরা কিন্তু বসে রয়েছেন স্কুল সার্ভিস কমিশনের সামনে। তাদের 13 জন প্রতিনিধি যখন ভেতরে গেছেন তখন তাদের বলা হয়েছে যে আপাতত আমরা যে তালিকাটা দেবো সেই তালিকাটা হচ্ছে যে শুধুমাত্র ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিংয়ে যারা অ্যাপিয়ার করেছেন তাদের আমরা যোগ্য বলে ডিক্লেয়ার করব। কটা কাউন্সিলিং হয়েছে? 8টা কাউন্সিলিং হয়েছিল। তাহলে বাকি 5টা কাউন্সিলিংয়ে যারা অ্যাপিয়ার করেছেন তাদের নাম কিন্তু যোগ্য হিসেবে এই আজকে ঘোষিত হবে না। এটা স্বাভাবিকভাবে যারা আন্দোলনের মধ্যে রয়েছেন সেই আন্দোলনটাকে ভাঙার একটা পরিকল্পনা বলে আন্দোলনকারীরা মনে করছেন। পরিষ্কারভাবে তারা সংবাদ মাধ্যমের সামনে বলছেন আমাদের মধ্যে দুটো গোষ্ঠী তৈরি করে দেওয়া, অর্থাৎ ডিভাইড অ্যান্ড রুল একটা পলিসি তৈরি করে দেওয়া, যে এরা যোগ্য নন, এরা চাকরি হারিয়েছেন, ফলত এদের মানে এই যারা অযোগ্য তারা তো নর্মাল কোর্সেই হাইকোর্টের রায়, সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী তারা চাকরির তালিকার মধ্যে আসতে পারবেন না। কিন্তু যারা যোগ্য হিসেবে চিহ্নিত, যাদের সম্বন্ধে অভিযোগ নেই, তাদের মধ্যেও আরেকটা গ্রুপ তৈরি করার চেষ্টা। আমি খালি ভাবছিলাম যে দেখুন, এতদিন পর্যন্ত কিন্তু আমরা ওএমআর শিট নিয়ে কথা শুনেছি, আমরা মিরর ইমেজ নিয়ে কথা শুনেছি, আমরা নানান ধরনের প্রক্রিয়াগুলো নিয়ে এই চাকরির পরীক্ষার দুর্নীতির বিষয়গুলো নিয়ে শুনেছি। আজকে একটা নতুন তত্ত্ব কিন্তু স্কুল সার্ভিস কমিশন খাড়া করলো, অর্থাৎ ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিং, এদের নাম আমরা যোগ্য হিসেবে চিহ্নিত করছি, বাকি 5টা কাউন্সিলিংয়ে যারা আছে তাদের নাম আমরা দিতে পারছি না। এটা বলেছেন যারা 13 জন প্রতিনিধি, তাদের কাছে বলেছেন স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এখন প্রশ্নটা হলো এই পরিস্থিতিটা হলো কেন? এই পরিস্থিতিটা হলো তার কারণ যে দেখুন, প্রথম কথা একটা কথা বলে নেওয়া যাক যে 25,752 জনের যে চাকরিটা চলে গেছে, তাদের মধ্যে এখন যে লড়াইটা হচ্ছে সে লড়াইটা হচ্ছে যে 31শে ডিসেম্বর পর্যন্ত যারা স্কুলে শিক্ষকতা করতে পারবেন তাঁরাই শুধু থাকবেন। তাঁদের তালিকা ঝোলানোর জন্য, তাঁদের যোগ্য হিসেবে চিহ্নিত করার ব্যাপারে তার তালিকাটা আজকে বেরোনোর কথা ছিল। একটু লক্ষ্য করে দেখুন, ব্রাত্য বসু বেশ কিছুদিন আগে এই শিক্ষকদের সঙ্গে একটা মিটিং করেছেন। সেই মিটিংয়ে তারা কিন্তু ব্রাত্য বসু বলেছেন যে আমরা 21 তারিখ তালিকাটা ঝোলাবো। আজকে সেই তারিখ 21 তারিখ, আজকে সন্ধ্যে 6টার মধ্যে তালিকা ঝোলানোর কথা ছিল। সেই অনুযায়ী শিক্ষকরা গিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের সদর দপ্তরে। আজকে তারা গিয়ে যখন গেছেন, ভেতরে গিয়ে কথা বলেছেন, তখন তারা জানতে পারছেন যে এই নতুন থিওরিটা আবার স্কুল সার্ভিস কমিশন নিয়েছেন, অর্থাৎ ফার্স্ট, সেকেন্ড, থার্ড কাউন্সিলিংকে আমরা যোগ্য চিহ্নিত করবো, বাকি 5টা কাউন্সিলিংকে আমরা যোগ্য হিসেবে চিহ্নিত করব না। অর্থাৎ
শিক্ষকদের মধ্যে প্রথমত যারা টেন্টেড 6200 কত একটা সংখ্যা সুপ্রিম কোর্টে দিয়েছেন, তাদের বাইরে যারা রয়েছেন তাদের মধ্যেও আরও একটা গ্রুপ তৈরি করার স্কুল সার্ভিস কমিশন চেষ্টা করলো। অর্থাৎ এর মধ্যেও এই আন্দোলনে যারা ওই স্কুল সার্ভিস কমিশনের দপ্তরের সামনে রয়েছেন তাদের মধ্যেও ডিভাইড অ্যান্ড রুল পলিসিটা প্রয়োগ করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আমি আজকের এই ঘটনাটা দেখছিলাম, একটা জায়গায় ভাবছিলাম, একটা সরকার চোরেদের বাঁচানোর জন্য প্রথমে চেষ্টা করলো, চাল আর কাঁকড়কে মিশিয়ে দিল এবং অভিজিৎ গাঙ্গুলির কোর্টে যখন অযোগ্যদের চাকরি গিয়েছিল সেটাকে যদি এই সরকার মেনে নিত, পরবর্তীকালে এটার বিরুদ্ধে ডিভিশন বেঞ্চ হয়ে যদি সুপ্রিম কোর্টে জাস্টিস দেবাংশু বসাকের ঘরে এই মামলাটা যদি না আসতো, তাহলে কিন্তু সত্যি কথা বলতে আজকের এই দিনটা দেখতে হতো না। সরাসরি অভিজিৎবাবু যাতে টেন্টেড বলে চিহ্নিত করেছিলেন তারাই তো এই যে 6000-এর সংখ্যা স্কুল সার্ভিস কমিশন যেটা দিয়েছে তাদের মধ্যে অনেকেই তার মধ্যে পড়েছিল। ফলত সেদিনের রায়টা মেনে নিলে আজকে এই শিক্ষকদের রাস্তায় নামতে হতো না। প্রথম পয়েন্ট হচ্ছে এটা। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ব্রাত্য বসু যখন ঘোষণাই করলেন যে 21 তারিখ আমরা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে যোগ্যদের তালিকা ওয়েবসাইটে আপলোড করব, তাহলে কথাটা আজকে রাখলেন না কেন? তাহলে আজকে নতুন করে ওই ফার্স্ট প্যানেল, সেকেন্ড প্যানেল, ফার্স্ট কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিং তত্ত্বটা আনলেন কেন? আনলেন তার কারণটা হচ্ছে, আমি যতটুকু উপলব্ধি করেছি সমস্ত ঘটনাটায়, আনার পেছনের কারণটা হচ্ছে খুব পরিষ্কার। সেটা হচ্ছে এবার কিন্তু আদালতে ফেঁসে যেতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। ইতিমধ্যে কন্টেম্প্ট কেস ফাইল হয়ে গেছে। আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি সেদিন কন্টেম্প্ট অফ কোর্ট আদালত অবমাননার মামলার শুনানি হয়েছে জাস্টিস দেবাংশু বসাকের ঘরে। বুধবার কিন্তু তার আবার শুনানি আছে, সেখানে রাজ্য সরকার বা শিক্ষা দপ্তর এবং সিবিআইকে তার রিপোর্ট দিতে হবে যে আদালত অবমাননায় কেন সরকার অভিযুক্ত হবে না বা কেন সিদ্ধার্থ মজুমদার স্কুল সার্ভিস কমিশন অভিযুক্ত হবে না। আর ইতিমধ্যে প্রতিপক্ষের আইনজীবীরা বলেই দিয়েছেন যে যোগ্যতার যে তালিকা ঝোলাবে সরকার মানে স্কুল সার্ভিস কমিশন, সেই তালিকা যদি জল থাকে তাহলে সেটাও আমরা কিন্তু কোর্টে নিয়ে যাব। অর্থাৎ সেখানেও কিন্তু শিক্ষা দপ্তর বা বিকাশ ভবন বা স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু ফেঁসে যাবেন। এই ফেঁসে যাওয়ার ভয় থেকেই কিন্তু এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড কাউন্সিলিংয়ের তত্ত্বটা এরা নিয়ে এলেন পরিষ্কারভাবে, এবং নিয়ে এলেন সেটা পরিষ্কারভাবে ডিক্লেয়ার করতে পারতেন। আজকে সকালবেলা সিদ্ধার্থ মজুমদার একটা প্রেস কনফারেন্স করে যদি বলে দিতে পারতেন যে আমাদের অবস্থানটা হচ্ছে এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড কাউন্সিলিংকে আমরা যোগ্য হিসেবে চিহ্নিত রাখছি, আর বাকি 5টা কাউন্সিলিংকে আমরা এই যোগ্য হিসেবে ওয়েবসাইটে নাম দেব না। এটা যদি বলে দিতে পারতেন, আজকে যে টেনশনটা এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে হচ্ছে সেই টেনশনটা কিন্তু অ্যাভয়েড করা যেত, টেনশন হতো। তার কারণ যারা যোগ্য তাদের জোর করে আপনি চাকরি খাচ্ছেন শুধু চোরেদের চাকরি বাঁচানোর জন্য, ফলত আলটিমেটলি সমস্যা হতো, সংকট হতো, হইচই হতো। কিন্তু আজকে যে অচলাবস্থাটা তৈরি হয়েছে স্কুল সার্ভিস কমিশনের এই মুহূর্তে দাঁড়িয়ে, অসংখ্য শিক্ষক গ্রাম বাংলা থেকে এসে আজকে এসএসসি ভবনের সামনে বসে রয়েছেন এবং বলছেন আমরা সারা রাত জাগবো, আমরা স্কুল সিদ্ধার্থ মজুমদারকে বেরোতে দেবো না। আমার খালি মনে হচ্ছিল ব্রাত্য বসু কী করছেন, আমার খালি মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল না সরাসরি স্পটে এসে পরিষ্কারভাবে বলা। কিন্তু তাকে তো আর কেউ বিশ্বাস করবে না, কারণ তিনি তো সেই মহিলা যিনি বহুকাল আগে, আপনাদের যদি মনে থাকে সম্ভবত 2019-এর ফেব্রুয়ারি মাসে ওই প্রেস ক্লাবের সামনে গিয়ে কমিটি তৈরি করে আরেকটা চুরির প্রসেস তৈরি করেছেন। ফলে তাঁর কথা আর মানুষ শুনবে না, এই চাকরিহারা শিক্ষকরা শুনবেন না। পরিস্থিতি এখন যা, এই মুহূর্তে যারা আমি যে মুহূর্তে আপনাদের কাছে এই রিপোর্টটা পেশ করছি তাতে দুটো ঘটনা, এসএসসিতে 13 জন ওই এসএসসি ভবনের মধ্যে এখনও বসে রয়েছেন সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে, তারা বাগবিতণ্ডায় জড়াচ্ছে। বাইরে অসংখ্য হাজার হাজার শিক্ষকরা আন্দোলনে উত্তাল হয়ে রয়েছেন। অন্যদিকে মধ্যশিক্ষা পর্ষদের অফিস ঘেরাও করে ফেলেছেন গ্রুপ সি এবং গ্রুপ ডির যারা স্কুলে যেতেই পাচ্ছে না, তারা মধ্যশিক্ষা পর্ষদের সবকটা গেট তারা অবরুদ্ধ করে রেখেছেন। পরিস্থিতি কিন্তু ক্রমশ খুব জটিল হচ্ছে এবং আলটিমেটলি সরকারকে বো ডাউন করতে হবে। সরকারের দোষে, সরকারের অন্যায়ের কারণে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে ফাইনালি ভার্ডিক্ট এলো যে দেবাংশু বসাক যে রায়টা দিয়েছেন সেটাকে আমরা ডিস্টার্ব করব না, নতুন করে চাকরির প্রক্রিয়া শুরু করতে হবে এবং সেই চাকরির প্রক্রিয়াটা 31 মের মধ্যে বিজ্ঞাপন দিয়ে তার কাগজপত্র কোর্টে জমা দিতে হবে, অর্থাৎ এফিডেভিট জমা দিতে হবে। খুব কঠিন একটা পরিস্থিতির মধ্যে গিয়ে দাঁড়ালো স্কুল সার্ভিস কমিশন। নিজের দোষে, নিজের জালে, নিজের এখনও অপরাধ করার মানসিকতাটা তার যাচ্ছে না। ব্রাত্য বসু হওয়া, আমি বলছি এরা দাবি তুলেছেন যে ব্রাত্য বসুকে ইমিডিয়েটলি রিজাইন করতে হবে, সিদ্ধার্থ মজুমদারকে রিজাইন করতে হবে, কিন্তু তাতেও কি সলিউশন না, এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে সরাতে হবে। কিন্তু যারা শিক্ষক, যারা চাকরি হারিয়েছেন তাদের আর এই কথাটা বলার শক্তিটাও এখন নেই,
কিন্তু সেই শক্তিটাও তাদের সঞ্চয় করতে হবে। যে আসল নাটের গুরুমা হচ্ছেন ওই ভদ্রমহিলা। উনি চাইলে অভিজিৎ গাঙ্গুলি রায়টা মেনে নিলে আজকে শিক্ষকদের পথে বসতে হতো না, এই অশিক্ষকদের পথে বসতে হতো না। আমি আজকে আপাতত এইটুকু আপনাদের কাছে ব্রিফ করছি যা ঘটনা সেই সম্বন্ধে আমার মূল্যায়ন, এবং তার সঙ্গে আমি সরাসরি চলে গিয়েছিলাম আইনজীবী ফিরদৌস শামীমের কাছে। তিনি মামলা লড়তে ইতিমধ্যে সুপ্রিম কোর্টের পথে এয়ারপোর্টে পৌঁছে গেছেন। তাকে সরাসরি জিজ্ঞেস করলাম যে স্কুল সার্ভিস কমিশন ফার্স্ট সেকেন্ড থার্ড কাউন্সিলিংয়ের এই গল্পটা ফাঁদলো কেন, আর বাকি 5টা কাউন্সিলিংয়ের ব্যাপারটাকে তারা আড়ালে সরিয়ে রাখলেন কেন, যে তাদের যোগ্য বলে চিহ্নিত করব না কেন, কেন এটা স্কুল সার্ভিস কমিশন এই মুহূর্তে দাঁড়িয়ে নতুন অবস্থানটা, এটা নতুন অবস্থান প্র্যাকটিক্যালি এতদিন আমরা কেউ শুনিনি, আচমকা এই অবস্থানটা নিয়েছে। কেন করলেন জানি, আইনজীবীরা বুঝিয়ে দিয়েছে যে এই অবস্থানটা না নিলে পরবর্তীকালে স্কুল সার্ভিস কমিশনকে জেলে ঢুকতে হবে। ফলত স্বাভাবিকভাবে সেই অনুযায়ী এবং স্কুল শিক্ষা দপ্তরের যিনি সেক্রেটারি তাকেও জেলে যেতে হবে। ফলত সেই পরিস্থিতিটা বুঝেই স্কুল সার্ভিস কমিশন এই নতুন অবস্থানটা নিয়েছেন, কিন্তু আইনগত একটা ব্যাখ্যাও আছে। সেইটা ফিরদৌস শামীম আমাদের কাছে সরাসরি এয়ারপোর্ট থেকে বললেন, সেটা শুন। কিন্তু ঘটনা হচ্ছে ওদিকে তো আচার্য সদনে উত্তাল পরিস্থিতি। মানে 13 জন প্রতিনিধি ভেতরে গেছেন, শিক্ষকরা বাইরে। তাদের মারফত খবর এসছে যে প্রথম 3টে কাউন্সিলিং, সেই 3টে কাউন্সিলিং এ যারা অ্যাপিয়ার করেছেন তাদের যোগ্য হিসেবে তাদের তালিকার নামটা বেরোবে। পরবর্তীকালে 5টা কাউন্সিলিং যেটা হয়েছে তাতে যাদের নাম ছিল তাদের নামটা বার করা যাবে না। এসএসসি এই স্ট্যান্ডটা নিচ্ছে কেন? না দেখুন, এটা আইনসঙ্গতভাবেই এটাই নেওয়া উচিত। তার কারণ হচ্ছে যে প্যানেলের ভ্যালিডিটি 1 বছর। এখন স্ট্রিক্ট গ্রামাটিক্যাল সেন্সে গেলে আপনাকে 1 বছরে প্যানেলের ভ্যালিডিটির বাইরে যতগুলো কাউন্সিলিং হবে সেগুলো অবৈধ। এবং সেটা কেন করেছিল, আদালতের কোনো নির্দিষ্ট স্পেসিফিক নির্দেশ না থাকলে যে আপনি 4th রাউন্ড কাউন্সিলিং বিয়ন্ড এক্সপায়ারি অফ দ্য প্যানেল আপনি নিতে পারেন, এই কারণে নিতে পারেন, সেটা আদালতের স্পেসিফিক নির্দেশ না থাকলে ওই আদালতে মামলা পেন্ডিং ছিল এই গ্রাউন্ড দেখিয়ে কখনোই বলা যায় না যে প্যানেলের ভ্যালিডিটি এক্সটেন্ড হয়ে গেছে। বা স্পেসিফিকলি আপনাকে আইনসঙ্গতভাবে প্যানেলের ভ্যালিডিটি না যদি এক্সটেন্ড করেন তাহলে এক্সপায়ার্ড প্যানেলে কখনোই কাউন্সিলিং কন্ডাক্ট করা যায় না, এটাই স্বাভাবিক নিয়ম। ফলে সেই নিয়ম অনুযায়ী যদি এসএসসি সেই নিয়মের ব্যত্যয় ঘটিয়ে থাকেন বরঞ্চ সেটাই আইন ভঙ্গকারী। এসএসসি যদি আইন ভঙ্গকারী পদক্ষেপ করে তাহলে এসএসসি তার কনসিকুয়েন্স ফেস করবে। না, পরিস্থিতিটা যেদিকে গেছে সেটা হচ্ছে যে এসএসসি এটা প্রথম দিকে বললো না কেন? এসএসসি এখন বলছে কেন? এখন এটা এসএসসি শিক্ষকদের প্রথম থেকে বক্তব্য। শিক্ষকরা এটা বলছেন যে এখন পরিস্থিতি আরো গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে এসএসসি, শুধুমাত্র ওই কাঁকড়কে চালের মধ্যে মিশিয়ে রাখার লক্ষ্য নিয়ে। ব্যাপারটা কি তাই, মানে নাকি না আরো কোনো বৃহত্তর অঙ্ক আছে? দেখুন, ধরুন আমি বলুন। একটা কথা বলতে পারি, এই নিয়োগের প্রতিটি ধাপে নিয়োগের আইন যেটা ছিল সেটা ভঙ্গ হয়েছে এবং সেটাই আমি সুপ্রিম কোর্টের সামনে সেই আর্গুমেন্টই করেছিলাম এবং এক্স্যাক্টলি এই আর্গুমেন্টই করেছিলাম। দেখুন যে প্রতিটি ধাপে নিয়ম ভঙ্গ হয়েছে এবং এটা একটা ওয়ান অফ দ্য নিয়ম ভঙ্গকারী একটি পদক্ষেপ। ফলে এই নিয়ম মানে ভঙ্গকারী এসএসসি আসলে কন্টেম্পটের আশঙ্কায় এই না, সেফার কন্টেম্পের জোনে আশঙ্কার কিছু নেই। কন্টেম্প প্রসিডিংস অলরেডি ইনিশিয়েট হয়ে গেছে, তাদেরকে কন্টেম্প লেটার দিয়েছি, কন্টেম্প অ্যাপ্লিকেশন হয়ে গেছে এবং আদালত আজকে একটি ম্যাটারে কন্টেম্পটের তাদেরকে একটা কথা জবাবও আমি চেয়েছেন। শুনলাম যারা আন্দোলন করছেন আচার্য সদনের তবে সামনে আমি একটা কথা আপনাকে বলতে পারি, আমরা বারবার যেটা চাইছি যে হ্যাঁ। 22 লক্ষ 23 লক্ষ যত ওএমআর রয়েছে, যদিও পরীক্ষার্থীর সংখ্যা ছিল, ওরা যা আদালতে ডাটা দিয়েছিল যেটা সুপ্রিম কোর্টের সামনে স্ট্যাটিস্টিক্যাল ডাটা যেটা জমা আছে সেই অনুযায়ী 31 লক্ষ। ফলে সেই সংখ্যাটা, সেই যতগুলো ওএমআর শিট রয়েছে সমস্ত ওএমআর শিটগুলো তাদের আপলোড করতে হবে ফর পাবলিক ভিউইং। এখনো পর্যন্ত সেটা আপলোড করেনি। দ্বিতীয় হচ্ছে যারা অযোগ্য তাদের টাকা ফেরত নিতে হবে। তৃতীয় হচ্ছে সেই অযোগ্যদের প্রয়োজনে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করে বের করতে হবে তারা কাকে টাকা দিয়েছে, সে আবার কাকে টাকা দিয়েছে, এবং এই যে রুট, সেই রুটটা আনার্ট করতে হবে। ফলে সিবিআই কে কাস্টোডিয়াল ইন্টারোগেশন করতে হবে এই অযোগ্যদের। ফলে এই সমস্ত বিষয়গুলো সিবিআই কে করতে হবে, না হলে কিন্তু এই কন্টেম্প প্রসিডিংসে বিশেষ করে লক্ষ্মী টুকু ম্যাটারে সিবিআই এর ডিআইজি তিনিও কিন্তু পার্টি বাই নেম, অর্থাৎ সিবিআইও কিন্তু সেই মানে কন্টেম্পট অ্যাক্ট করার জন্য সিবিআইও কিন্তু অভিযুক্ত হবে যদি তারা সেই উপযুক্ত কাজকর্ম না করে আদালতের নির্দেশ মোতাবেক। অনেক ধন্যবাদ ফিরদৌস দা, অনেক ধন্যবাদ।